আমরা নবীন সদস্য, ভুলভাল হলে ক্ষমা করবেন। আমি প্রথমেই একটু পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাঁটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট জ্যোতি বসুরা আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন, চিৎকার করে হঠাৎ করে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার প্যাড থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো। সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধানবাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক নান, তার প্রিয় সহধর্মিণী একজন মেধাবী চিকিৎসক, গোল্ড মেডেলিস্ট, তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। তো যাই হোক, আমি বাজেট বক্তব্য দেব তার আগে একটি কথা বলি যে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এক সময় দীর্ঘদিন তিনি 13টি বাজেট উপস্থাপন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন, একবার পাকিস্তান সফরে ফেরবার পথে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনেই তিনি ছিলেন। তো বেনজির ভুট্টো তাকে দেখিয়ে বললেন বিদায় দেওয়ার সময় যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যাওয়া এই জাদুর কাঠিটাকে যদি আমাকে দিয়ে যেতেন, আমাদেরকে দিয়ে যেতেন। তো যাই হোক, সাইফুর রহমান নাই, তিনি তার বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে 13টি বাজেট দিয়েছিলেন। এবং বাংলাদেশের এই বাজেটের মধ্যে ভ্যাট প্রথার প্রবর্তন সাইফুর রহমান করেছিলেন। তখন অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই ভ্যাট বাংলাদেশের বাজেটের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে, না হলে আমাদের বাজেট করা কঠিন হয়ে যেত। কিন্তু সাইফুর রহমান বেগম খালেদা জিয়া না থাকলেও তাদের যে অনুষ্ঠিত নীতি আদর্শ, সাইফুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বাজেট করবার সময় কি মাথায় রাখেন? তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে যে প্রান্তিক মানুষটা, সেই মানুষটার কথা আমার মাথায় থাকে বাজেট করবার সময়। তো সেই জন্য এইবারকার বাজেট আমি দেখলাম দীর্ঘদিন পরে, আমার বন্ধু সহকর্মী আইনমন্ত্রী যেটা বলেছেন যে বাজেটের পরে, আমি 39 বছরের রাজনৈতিক কর্মী, আমরা দেখতাম যে বাজেটের পরে ব্যানার রেডি থাকতো, এক পক্ষ এই বাজেট গণবিরোধী মানি না, আর এক পক্ষে এই বাজেটকে স্বাগত জানায় গরিবের বাজেট বলে মিছিল করত। আমরা বিএনপি দীর্ঘদিন ধরে সেইভাবে আমরা করিনি। বিগত কয়েক বছর আমি যতটুকু দেখেছি যে বাজেটকে আমরা পর্যালোচনা করেছি, বাজেটের ভিতর সত্যিকার অর্থেই কি কি মানুষের জন্য আছে আর কি কি মানুষের জন্য নাই, সেই বিষয়গুলা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে মতামত দিয়েছি। আইনমন্ত্রী যেটা বলেছেন যে এবার মিছিল হয়নি, মিছিল হয়েছে, ব্যানারও রেডি ছিল। আমরা এখানে বাজেট শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা সেই একই মিছিল করেছে। আমি মনে করি যে এই সংসদে অনেক তরুণ রাজনীতিবিদ, অনেক মেধাবী রাজনীতিবিদ যারা এসছেন, আধুনিক শিক্ষিত রাজনীতিবিদ এসছেন, আমরা সেই মানধাত্তার গতানুগতিক রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থেই বাজেটের জন্য যেটা আমাদের বাস্তবতা, যেভাবে জনগণের জন্য করা আছে সেই বিষয়গুলো যদি বলেন এবং গণবিরোধী যদি কিছু থাকে সেটাও যদি বলেন, তাহলে আমরা উপকৃত হই। মাননীয় স্পিকার, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল, আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। তা আমি বললাম কি কারণে ভাই? কয় দেখেন না, হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন? এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলো এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাহলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে, কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা, এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি
খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনো ভাবে, আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনো ভাবে, কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্য আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি এর একটা সুদূর প্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা নানানভাবে সমালোচনা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন যে আর সময় দেওয়া যাবে না, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। কি কারণে সেই পথে যাবে আমি ঠিক জানি না। একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, একসাথে জেল খাটলাম, একসাথে নিপীড়িত হইলাম। 18 সালে আপনার মার্কা নাই, আপনি আমার মার্কা দিয়ে নির্বাচন করলেন। এখনই যদি বলেন হাসিনা যাবে যেই পথ গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, এই যে রাজনীতি এত অসহিষ্ণু হয়ে গেলেন 3.5 বছর, 3.5 মাস, 5 বছরে একটা সরকার, 3.5 মাস কত সময় হয়ে গেল আমি জানি না। আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ধরনের কথা বলছেন। তারেক রহমান কি 1400 মানুষকে গুলি করে হত্যা করছে? তারেক রহমান কি লক্ষ লক্ষ গায়েবী মামলা দিছে? তারেক রহমান কি গুলি করে সাউন্ড গ্রেনেড দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ নিশ্চিহ্ন করে দিছে? তারেক রহমান কি হাজার হাজার গুম করছে? তারেক রহমান কি হাজার হাজার মানুষকে অন্ধ করছে, পঙ্গু করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? যে আপনারা আর সময় দিবেন না, এখনই হাসিনা গেছে যেই পথে তারেক রহমান যাবে যেই পথে, এটা কোন ধরনের বক্তব্য, কোন ধরনের অসহিষ্ণুতা, এটা আমি জানি না। এবং আরো কেউ কেউ আরো বাড়ায় বলে, আর বিদেশে একটা গ্রুপ আছে তারা তো বলেই এই আসলাম, এই নামলাম। আরে ভাই, 17 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, এইসব ফেসবুকের আলাপ, ইউটিউবের আলাপ, এইগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আমরা মানুষের জন্য বাজেট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী, এবং তিনি বাজেট বক্তৃতায় এবার পরিষ্কার করে বলেছেন যে এটা, এই বাজেটের মূল লক্ষ্য হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে নিয়ে মানুষ কখনো চিন্তা করে না, একেবারে নিচের যে মানুষ, সেই মানুষটার কথাও তিনি মাথায় রেখেছেন এবং কাজ করেছেন। শুধু চাই না মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো ইস্যু দেখেন। মাতৃ ও শিশু স্বাস্থ্য 2266 কোটি টাকা, এটা কি শুধু বিএনপির মা, বিএনপি শিশু? তারপরে আপনার ঔষধ ভ্যাকসিন 7623 কোটি টাকা। তারপরে দেখেন আপনি 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার জন্য 400 কোটি টাকা। কখনো এটা কিন্তু বিগত দিনের কোনো বাজেটে এই ধরনের চিন্তা আমরা দেখি নাই। তারপরে চিকিৎসা স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে 1,05,000 কোটি টাকা। ই হেলথ কার্ডের সিস্টেম, কেয়ার গেভার, নানান ধরনের নিত্য নতুন। তারপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে নাই 2,500 টাকা গ্রামের একেবারে প্রান্তিক লেভেলের যে মানুষ, তৃণমূলের যে মানুষ, তিনি যদি পান সেটা তার কাছে 2.5 কোটি টাকার মতো হয়ে যায় মাননীয় স্পিকার। সেই জন্য আপনারা সমালোচনা করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা বিশ্বাস করি দিন শেষে এই বাজেটের উপকারিতা আপনারা যখন পাবেন তখন আপনারা মনে করবেন, এবং রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, আজকে তোরে কেমন ভেবে অঙ্গেরে তোর ধুলো দিবে, কাল সকালে মালা হাতে আসবে রে তোর পিছে পিছে। মাননীয় স্পিকার, সিনিয়র সিটিজেন 65 বছর বয়স যাদের, তাদেরকে বিনামূল্যে ট্রেন ভ্রমণ এবং 25% কম ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের যে ব্যবস্থা করা আছে এই বাজেটে, এটাও একটা অভিনব পদ্ধতি। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বাজেট, এই ধরনের চিন্তা কেউ কখনো করেনি। তো সেই জন্য আমরা বলবো যে বাজেট নিয়ে আপনারা অবশ্যই সমালোচনা করেন, এবং এই বাজেট আমি বিশ্বাস করি যদি বাস্তবায়ন, ওনারা বলেন যে কল্পনা বিলাসী, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন, আরে ভাই কল্পনা বিলাসী না হলে কি হবে? বলা হয় যে মানুষ তার স্বপ্নের চাইতে বড়, স্বপ্নের সমান বড়। মানুষের যদি স্বপ্ন না থাকে, আপনি যদি আকাশ ছোঁয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি ছাদ পর্যন্ত যেতে পারবেন। আর আপনি যদি ছাদে যেতে চান তাহলে তো আপনি মেঝে থেকে উঠতে পারবেন না। বাজেট হলো আমার আগামী দিনের স্বপ্ন, আমার আগামী দিনের আকাঙ্ক্ষা। আমি এটা করবো এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে। সেই চিন্তা, সেই স্বপ্ন যদি আপনার না থাকে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই বাজেট 100% বাস্তবায়িত হবে কোনোদিন হয়েছে জানি না। বিদেশি ঋণের কথা ওনারা বলেন, তৃতীয় বিশ্বের দেশে কোথায়, কোন দেশে কখন ঋণ ছাড়া বাজেট হয়েছে আপনি বলেন? আপনি জানি না। শুধু ঋণ তো আমরা নিচ্ছি না, ঋণ তো পরিশোধও করবো আমরা। বিগত সরকারে রেখে যাওয়া ঋণ 1,27,000 কোটি টাকা। মাননীয় অর্থমন্ত্রী যেটা আমাদের বাজেট বক্তৃতায় বলেছেন, শুধুমাত্র ওই ঋণ নিব এই আতঙ্ক, এই জুজুর ভয়, এটা যদি দেখান তাহলে হবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলছি যে আপনি দয়া